ওয়েলকাম টু গল্পবাবুর আসর। ইটস থ্রিলিং। আবার আবার ওই দেখো নড়ে উঠলো। মূর্তিটা যেন উঠে দাঁড়াতে চাইছে। বারবার একই ভুল হতেই পারে না, নিশ্চয়ই কিছু একটা ঘটছে ওখানে। দুই বোন এবার প্রচণ্ড ভয় পেয়ে কাঠ হয়ে গেল। মাত্র হাত 15 দূরে প্রতিমূর্তিটা রয়েছে। 3টে ধাপের ওপর বেদি, বেদির ওপর মির্জা সৈয়দ গোলাম জানির মূর্তি। ইউসুফ উঠে দাঁড়ালো, তারপর হনহন করে এগিয়ে গেল। দুই বোন এবার তার দিকে তাকিয়ে রইল। জ্যোৎস্না কুয়াশায় কিছু নিষ্প্রভ, তাহলেও মোটামুটি দেখা যাচ্ছে প্রতিমূর্তিটা। ওরা দেখলো ইউসুফ ধাপের নিচে দাঁড়িয়ে রয়েছে, মূর্তিটা সামনাসামনি। সে যেন খুঁটিয়ে দেখছে মূর্তিটা। তারপর সে পা বাড়িয়ে ধাপে উঠল। এক ধাপ উঠতেই মূর্তিটা আসন থেকে উঠে দাঁড়ালো এবং 2 হাত দিয়ে ইউসুফের গলা টিপে ধরল। সৈয়দ মুস্তফা সিরাজ নামটি শুনলেই মনে পড়তে বাধ্য মুখ ভর্তি দাড়ি আর হাতে প্রজাপতি ধরার জাল সহ কর্নেলের কথা। প্রকৃতিপ্রেমী অসামান্য এই ঘুঘু গোয়েন্দা চরিত্রটিকে নিয়ে রচিত হয়েছে সার্থক বাংলা গোয়েন্দা গল্প। এই কর্নেলকে নিয়ে আমাদের এবারের গল্প নবাবী মোহর, যার পরতে পরতে জড়িয়ে রয়েছে 3টি খুন বা খুনের চেষ্টার রোমহর্ষক কাহিনী। এই গল্পে ছোটনাগপুরের প্রকৃতি আর ইতিহাস যেন ফিস ফিস কথা বলে। গল্পের শেষে রয়েছে অপ্রত্যাশিত চমক। আসুন আর কথা না বাড়িয়ে শুরু করি আজকের গল্প নবাবী মোহর। লায়লা আর মুনমুন দুই বোন। লায়লার বয়স 22, মুনমুনের 18। মুর্শিদাবাদ নবাব বংশের যেসব শাখা বিহারের রাজমহল থেকে মুঙ্গের পর্যন্ত নানা জায়গায় একসময় ছড়িয়ে ছিটিয়ে ছিল, ইংরেজ আমলে ক্রমশ তারা বিত্তহীন হয়ে পড়ে এবং ভাগ্যের সন্ধানে আবার অন্য জায়গায় চলে যায়। শুধু থেকে যায় একটি মাত্র পরিবার, গড় ঝিন্দনখণ্ডে। লায়লা মুনমুন সেই পরিবারেরই মেয়ে। তাদের বাবা মির্জা সৈয়দ ইকবালের একরকম করে চলে যাওয়ার কারণ পূর্বপুরুষের জমিদারি সূত্রে পাওয়া কয়েকশো একর জমি। স্বাধীনতার পর সেই জমির অনেকটাই বেদখল হয়ে যায়। তবু যা আছে তা দিয়ে কয়েক পুরুষ হেসে খেলে কাটানো যাবে। মির্জারা 2 ভাই ছিলেন, কিন্তু ছোট ভাই মির্জা সৈয়দ জালাল যৌবনেই মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে ধনুষ্টঙ্কার রোগে মারা যান। তাঁর স্ত্রী ইংরেজ মহিলা। মির্জা জালাল অক্সফোর্ডে পড়তে গিয়ে তাকে শাদি করে বাড়ি ফেরেন। স্ত্রীর নাম মেরি এবং ধর্মে খ্রিস্টান। মেরিকে শরীয়ত অনুসারে ধর্মান্তরিত করতে হয়নি, যদিও তাকে বেগম নামে ডাকা হয়। বেগম মারিয়াম এখনও খ্রিস্টান। মুসলিম শরীয়তে খ্রিস্টান ও ইহুদি ধর্মের মেয়ে বিয়ে করলে তাকে মুসলিম ধর্মে দীক্ষিত করা আবশ্যিক নয়, কারণ মুসলিম মতে খ্রিস্টান ও ইহুদি ধর্মও ইসলামের অন্তর্ভুক্ত এবং তাদের প্রফেটরাও মুসলিমদের কাছে সম্মানীয় প্রফেট। মুসলিম ধর্মে ওই 2টি ধর্মের সম্প্রদায়কে বলা হয় পথভ্রষ্ট। মেরি মুসলিম হতে চাননি, তাই তাঁর স্বামী মির্জা জালাল তাঁর ইচ্ছার বিরুদ্ধে জোর খাটাননি, যদিও মেরির মুসলিম হওয়াটা সমাজের কাছে বাঞ্ছনীয় ছিল। তাহলেও মেরি মুসলিম সমাজে অপাংতেয় অচ্যুত হননি, কারণ তিনি শ্রদ্ধেয় পয়গম্বর ঈসা অর্থাৎ যিশুর সম্প্রদায়ভুক্ত। অবশ্য বিয়ের পর 2 ভাই পৃথগণ্য হন এবং বিশাল প্রাসাদের একাংশে ছোট মির্জা মেরিকে নিয়ে বাস করছিলেন। ওই অংশের নাম ছোটি মহল, বড় মির্জার অংশের নাম বড়ি মহল। মির্জা জালালের একমাত্র সন্তানের নাম ইউসুফ, যা বাইবেলি ভাষায় জোসেফ। মেরি বা বেগম মারিয়াম তাকে ডাকেন জোসেফ বলে, আর সবাই বলে ইউসুফ। সেও বাবার মতো অক্সফোর্ডের ছাত্র। সম্প্রতি খ্রিস্টমাসের ছুটিতে বাড়ি ফিরেছে। চাচাতো বোন লায়লার সঙ্গে তার শাদির কথা চলছে। বেগম মারিয়ামের আপত্তি ছিল না, কারণ ভাসুরের মেয়ে লায়লাকে তিনি খুবই স্নেহ করেন।
লায়লা আলিগড় বিশ্ববিদ্যালয়ে ইসলামী ইতিহাস ও সংস্কৃতিতে এমএ দিয়েছে। একজন প্রখ্যাত অধ্যাপকের তত্ত্বাবধানে ভারতে ইসলামী সংস্কৃতির ওপর গবেষণা করছে। এই বয়সেই অত বিদ্যাবুদ্ধি নিয়ে গড় ঝিন্দনখণ্ডের এই নবাব পরিবার খুবই গর্বিত। কিন্তু আপত্তি ইউসুফের, সেটাই ভাববার কথা। তার মানসিকতা সম্পূর্ণ আধুনিক। লায়লাকে সে বোন হিসাবে দেখে আসছে, স্ত্রী বলে ভাবতে তার খুবই লজ্জা হয়। এই ব্যাপারটা তাকে এবার ভীষণ ক্রুদ্ধ করেছে। সে শাসিয়ে বলেছে এখনই এইসব কথাবার্তা বন্ধ না করলে সে বাড়ি থেকে চলে যাবে এবং আর কোনোদিন ফিরবে না। ইংরেজ মহিলার রক্ত বেগম মারিয়ামের, তাই অবশেষে ব্যাপারটা বুঝে তিনি পিছিয়ে আসার কথা ভাবছেন। সত্যি তো, তিনিই বা কেমন করে এতদিন ভাসুর এবং বড়জায়ের কথায় সায় দিয়ে এসেছেন। মরিয়ম এখন এজন্য লজ্জিত এবং অনুতপ্ত, কিন্তু সে কথা প্রকাশ করতে ভয় পাচ্ছেন, সংকোচ বোধ হচ্ছে। বড় মির্জা খুব জেদি এবং গোয়ার গোবিন্দ লোক, যেমন অহংকারী তেমনি মেজাজি উনি। তাঁর স্ত্রী বেগম আফরোজও তাই, দজ্জাল মহিলা। 27 ডিসেম্বর সন্ধ্যায় সবে বিশাল চাঁদ উঠেছে পাহাড়ি এলাকায়। গঙ্গা নদী নবাবী প্রাসাদের নিচে বয়ে যাচ্ছে। প্রচণ্ড শীত, কুয়াশা ঘনিয়েছে। চাঁদটা উঠেছে একটু দূরে গড় বা দুর্গের মাথায়। দুর্গ বলতে এখনো একটা ধ্বংসাবশেষ। গঙ্গার বুক থেকে খাড়া উঠে গেছে পাথরের পাঁচিল, কোথাও কোথাও তা ভাঙনে ধসে গেছে। 3 দিকে গড়খাই বুঝে ভুট্টা ও জব ক্ষেত হয়েছে, তাই 3 দিকের পাঁচিলও ভাঙা। দুর্গের ভেতর ঘরবাড়ি আর কিছু নেই। ধ্বংসাবশেষের ওপর ঘন জঙ্গল রয়েছে। ওদিকে দিনে দুপুরেও কেউ পারতপক্ষে পা বাড়ায় না। ভূতপ্রেত, বুনো জানোয়ার আর সাপের আড্ডা। গঙ্গার ধারে এই নবাব বাড়ি। বাড়ির পর বিরাট বাগান। আজকাল আর তেমন যত্ন হয় না। বাগানের শেষে চওড়া পাথুরে ধাপ। গঙ্গার জল সেই ধাপের নিচে বয়ে যাচ্ছে। বর্ষায় সব ধাপ ডুবে যায় এবং জল বাগানের পাঁচিল ছোঁয়ে। তবে সেকেলে স্থপতি এবং ইঞ্জিনিয়ারদের বাহাদুরি, এখানটায় কোনো ভাঙন নেই এবং বন্যাও কেন কে জানে একটা স্তর পর্যন্ত গিয়ে থেমে থাকে। বাড়িটা অবশ্যই যথেষ্ট উঁচু, হয়তো তাই ডোবে না। কিন্তু এখানটা যে ভাঙবে না, সে আমলে সেটা কিভাবে টের পাওয়া গিয়েছিল কে জানে। বাগানে কয়েকটা প্রতিমূর্তি আছে। প্রতিমূর্তি রাখা ইসলাম ধর্মে কঠোরভাবে নিষিদ্ধ, কিন্তু মির্জা ইকবাল এবং সৈয়দ জালালের বাবা নাস্তিক প্রকৃতির এবং আধুনিক চিন্তাধারার মানুষ ছিলেন। প্রতিমূর্তিগুলো তাঁর আমলেই ইউরোপীয় ভাস্কররা তৈরি করেছিলেন। প্রতিমূর্তি আছে মোট 3টি। একটি হচ্ছে কাল্পনিক ডানাওয়ালা পরিমূর্তি, তার এক হাতে সোরাহি, পরি একটু ঝুঁকে ফুল গাছে জল সিঞ্চন করছে। দ্বিতীয়টি ব্রিটিশ রানী ভিক্টোরিয়ার। তৃতীয়টি বড় মির্জার দাদুর। সিংহাসন সদৃশ আসনের দুপাশে হাতলে 2 হাত রেখে একটু ঝুঁকে বসে রয়েছেন। বাঁ পাটা একটু বাড়ানো, যেন এখনই নেমে আসবেন, এবং মুখে একটা তীব্র ধরনের অভিব্যক্তি। তীক্ষ্ণ নাক, ক্রূর চাহনি, কপালে ভাঁজ। বড় মির্জার বাবা নিজের জন্মদাতার এই অভিব্যক্তি সমন্বিত মূর্তি গড়তে কেন বলেছিলেন কে জানে। ওই নবাব ভদ্রলোক নাকি প্রচণ্ড হঠকারী, দোর্দণ্ড প্রতাপ আর খামখেয়ালি জমিদার ছিলেন। তার নামে এখনো বিচিত্র কিংবদন্তি চালু আছে। ভয়ঙ্কর সব নারী ধর্ষণ, খুন খারাপি আর অত্যাচারের কাহিনী। তার নৃশংসতা নাকি ছিল তুলনাহীন। বড় মির্জার বাবা ছিলেন একেবারে উল্টো প্রকৃতির মানুষ, দয়ালু, পরোপকারী এবং দাতা। বাবার সব দুষ্কর্মের প্রায়শ্চিত্ত তিনিই করে যান। বড় মির্জা সৈয়দ ইকবালের মধ্যে নাকি দাদুর কিছু ব্যাপার এসে পড়েছে। তবে সে দিনকাল তো আর নেই। 27 ডিসেম্বর সন্ধ্যায় সবে চাঁদ উঠেছে। গড়ের জঙ্গলে কুয়াশা ঘন হয়েছে। বাগানে লায়লা আর মুনমুন একটা পাথরের আসনে বসে বিকেল থেকে চাচাতো ভাই ইউসুফের কাছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গল্প শুনছে। সন্ধ্যা, শীত, শিশির আর কুয়াশার কথা ভুলে 2 বোন তন্ময়। মুনমুন সবে আলিগড়ে ভর্তি হয়েছে, সুতরাং
তার কৌতূহলটা একটু বেশি। কথা বলতে বলতে হঠাৎ ইউসুফ মুখ তুলে কি যেন একটা দেখতে থাকলো। লায়লা বলল, কি? মুনমুনও বলল, কি? কিন্তু ইউসুফ কোনো জবাব না দিয়ে ফের কথা শুরু করলো। একটু পরে ফের সে থেমে গেল এবং মুখ তুলে কি দেখতে থাকলো। ওরা ফের বলল, কি দেখছেন ভাইজান? ইউসুফ একটু অবাক হয়ে অস্ফুট স্বরে বলল, আমার যেন মনে হলো দুবার যেন ভারী অদ্ভুত তো। এ বাড়িতেও ভূতের উপদ্রব নিয়ে 100 গল্প চালু আছে, বিশেষ করে এই বাগান নিয়ে। দুই বোন একটু ভয় পেয়ে ঘনিষ্ঠ হলো। চাপা গলায় বলল, কি কি মনে হলো ভাইজান? ইউসুফ একটু হাসলো। চোখের ভুলও হতে পারে। ওই স্ট্যাচুটা, মানে বাবার দাদু সাহেবের স্ট্যাচুটা উঠে দাঁড়ানোর চেষ্টা করছিল। আমি চোখের কোণায় নাড়াচাড়া দেখে মুখ তুলতেই থেমে গেল। কিন্তু দুবার বডি বেশ খানিকটা উঠেছে আর চোখ পড়তেই কি অবাক! তখন লায়লা হেসে উঠল। আপনার চোখেরই ভুল, ছেড়ে দিন। মুনমুন ভয় পাওয়া গলায় বলল, থাকবে, চলুন ভাইজান, ঘরে গিয়ে শুনবো, বড্ড শীত করছে। ইউসুফ তাকিয়েছিল প্রতিমূর্তিটার দিকে। সে হঠাৎ নড়ে উঠে বলল, আবার আবার অসম্ভব, এ ভুল হতেই পারে না, নিশ্চয়ই কিছু একটা ঘটছে। দুই বোন এবার প্রচণ্ড ভয় পেয়ে কাঠ হয়ে গেল। মাত্র হাত 15-20 দূরে প্রতিমূর্তিটা রয়েছে। 3টে ধাপের ওপর বেদি, বেদির ওপর মির্জা সৈয়দ গোলাম জানির মূর্তি। লায়লা আর মুনমুনের ওদিকে তাকাতেই ভয় করছিল। ওরা বিড়বিড় করে বলল, ও কিছু না, ও কিছু না, কিছু না। কিন্তু ইউসুফ উঠে দাঁড়ালো, তারপর হন হন করে এগিয়ে গেল। দুই বোন এবার তার দিকে তাকিয়ে রইল। জ্যোৎস্না কুয়াশায় কিছু নিষ্প্রভ, তাহলেও মোটামুটি দেখা যাচ্ছে মূর্তিটা। ওরা দেখলো ইউসুফ ধাপের নিচে দাঁড়িয়ে রয়েছে, মূর্তিটার সামনাসামনি। সে যেন খুঁটিয়ে দেখছে মূর্তিটা। তারপর সে পা বাড়িয়ে ধাপে উঠল। এরপর যা ঘটল তা অবিশ্বাস্য এবং ভয়ঙ্কর। দুই বোনই দেখল ইউসুফ এক ধাপ উঠতেই মূর্তিটা আসন থেকে উঠে দাঁড়ালো এবং ইউসুফের ওপর ঝাঁপিয়ে পড়ল। পরক্ষণে স্তব্ধ নিঝুম শীত, সন্ধ্যার বাগান কাঁপিয়ে ইউসুফের আর্ত চিৎকার শোনা গেল। তারপর একটা গোঙানি। তারপর আবার সেই স্তব্ধতা নেমে এলো। সঙ্গে সঙ্গে দু হাতে মুখ ঢেকেছিল লায়লা। মুনমুন দিদির বুকে মুখ গুজে দিয়েছিল। কিন্তু কয়েক মুহূর্ত পরেই লায়লা মরিয়া হয়ে উঠল এবং সে বোনকে সরিয়ে দিতে দিতে চেঁচিয়ে ডাকলো, ভাইজান! কোনো সাড়া এলো না। মূর্তিটা তেমনি ঠিক বসে রয়েছে। আরও বার দুই ডাকার পর লায়লা আরও মরিয়া হয়ে উঠল। মুনমুনের হাত ধরে টেনে বলল, আয় তো আমার সঙ্গে, নিশ্চয়ই ভাইজান তামাশা করছেন আমাদের নিয়ে। দুজনে অবশ্য ভয়ে ভয়েই এগোলো মূর্তির দিকে। কয়েক পা এগোতেই লায়লার চোখে পড়ল মূর্তির পায়ের কাছে সিঁড়িতে কেউ পড়ে আছে। সে দৌড়ে গিয়ে ঝুঁকে ব্যাপারটা দেখল। মুনমুনও দৌড়ে গিয়েছিল দিদির সঙ্গে। সেও দেখল ইউসুফ পড়ে রয়েছে নিঃসাড়, বিস্ফারিত চোখ, ঠেলে বেরিয়ে আসছে জ্যোৎস্নায় চকচক করছে চোখ দুটো, জিভটাও বেরিয়ে রয়েছে। উফ, কি ভয়ঙ্কর দেখাচ্ছে ইউসুফকে। দুই বোনের ভয়ার্ত চিৎকারে শীত সন্ধ্যায় স্তব্ধ বাগান কাঁপতে থাকলো। ভাইজান, ভাইজান, কথা বলছো না কেন? পূর্ব রেলের মোহনপুর জংশন থেকে একটি শাখা উত্তর বিহারের ঝিন্দাগড় পর্যন্ত গিয়ে শেষ হয়েছে। পুরনো নাম ঝিন্দানখণ্ড, কালক্রমে হয়ে উঠেছে ঝিন্দাগড়। কিছুকাল থেকে এই জনপদ বিহারের একটি গুরুত্বপূর্ণ শিল্পকেন্দ্র বলে গণ্য হচ্ছে। এখানে ছড়িয়ে ছিটিয়ে কয়েকটি বড় কারখানা হয়েছে, ফলে লোকসংখ্যা বেড়েছে। 3-4 পুরুষ ধরে অনেক বাঙালিও এখানে বাস করছেন। ঘটনার 3 দিন পর আমি আর কর্নেল নীলাদ্রি সরকার বিকালের ট্রেনে ঝিন্দানগড় স্টেশনে গিয়ে পৌঁছলুম। আমার আসার উদ্দেশ্য ছিল নিছক বেড়ানো, সেই সঙ্গে দৈনিক সত্যসেবক পত্রিকা
আমি যার অন্যতম রিপোর্টার, তার জন্য কিছু ফিচার জাতীয় লেখার বিষয়বস্তু সংগ্রহ। জয়ন্ত চৌধুরীর ফিচার লোক আগ্রহের সঙ্গেই পড়ে। কর্নেল নীলাদ্রি সরকারকে যারা চেনেন তাঁরাই জানেন এই বৃদ্ধ ভদ্রলোক বেসরকারি ঘুঘু গোয়েন্দা এবং খামখেয়ালিও। প্রকৃতি তত্ত্বে প্রভূত আগ্রহ নিয়ে পাহাড় জঙ্গলে ঘুরে বেড়ান। পাখি, প্রজাপতি, পোকামাকড়, গাছ, ফুল, লতাপাতা প্রভৃতি বিষয়ে বিজ্ঞানীর মতোই তিনি অনুসন্ধিৎসু। আবার ঐতিহাসিক জায়গা এবং ধ্বংসাবশেষ সম্পর্কেও পুরাতাত্ত্বিকদের মতো কৌতূহল পোষণ করেন। বাইরে গেলেই সঙ্গে বাইনোকুলার, প্রজাপতি, পোকামাকড় ধরা জাল ইত্যাদি হরেক সরঞ্জাম নিয়ে যান। ঝিন্দাগড়ে ওরা আসার পিছনে এবার একটিমাত্র কারণ ছিল, তা হলো সম্প্রতি স্টেটসম্যানে প্রকাশিত একটি প্রকৃতি বিষয়ক নিবন্ধ, যাতে দুর্লভ প্রজাতির পাখির উল্লেখ ছিল। এই পাখি নাকি ঝিন্দাগড়ের জঙ্গলে সম্প্রতি দেখা গেছে। ট্রেন থেকে নেমে চারিদিক দেখে মনে হলো শীতে বেড়াবার পক্ষে জায়গাটা ভালোই হবে। ছোট বড় পাহাড় রয়েছে অজস্র। যদ্দূর জানি এই পাহাড় শ্রেণী দক্ষিণে ওড়িশা পেরিয়ে বিন্ধ্য পর্বতমালার সঙ্গে গিয়ে মিশেছে। অল্প স্বল্প মোটঘাট রেলকুলির সাহায্যে আমরা নিয়ে গেলাম। কর্নেল একটু হেসে বললেন, জয়ন্ত, টাঙায় ওঠা যাক। ঐতিহাসিক জায়গায় গিয়ে প্রাচীন স্মৃতির প্রতি সম্মান জানাতে হলে এর চেয়ে উৎকৃষ্ট আর কিছু থাকতে নেই। চোখ বুঝে তুমি অনায়াসে কল্পনা করতে পারবে যে আমরা প্রাচীন যুগে ফিরে গেছি। বুড়ো বড্ড রোম্যান্টিক, অতএব সাই দিলাম। টাঙাওয়ালার নাম ইব্রাহিম। সরকারি ডাকবাংলোয় যাব শুনে সে আমাদের বিরাট সরকারি অফিসার ধরে দিল এবং খুব সমীহ করে কথা বলতে থাকলো। আর কর্নেল দেখতে বিলিতি সাহেব এবং সবার সঙ্গে ভাব জমাতে ওস্তাদ। নানা প্রশ্ন করে ঝিন্দাগড়ের নানান খবরাখবর জেনে নিলেন। আমাদের ডান হাতে উত্তর দিকে গঙ্গা, মাঝে মাঝে তার বিস্তীর্ণ জলধারা দেখা যাচ্ছে। মাঝে মাঝে ঘরবাড়ি গাছের আড়ালে হারিয়ে যাচ্ছে। পাটনাগামী হাইওয়ে দিয়ে কখনো চড়াই, কখনো উতরাই ভেঙে এক ঘোড়ার টাঙা এগিয়ে চলেছে। পিচের ওপর ঘোড়ার নালে তালে তালে আওয়াজ উঠছে, ক্লাপ ক্লাপ ক্লাপ। মাঝে মাঝে ইব্রাহিম ঘন্টা বাজাচ্ছে, টাংলাং টাংলাং। একখানে ডান ধারে মস্ত পাঁচিল ঘেরা পুরনো গড়নের একটা বাড়ি দেখিয়ে ইব্রাহিম বলল, এই সেই নবাব বাড়ি স্যার। ওদিকটায় নদীর ধারে আছে সেই বাগান যেখানে দিন তিনেক আগে এক দুষ্ট জিন ছোট নবাবজাদার গলা টিপে মেরেছে। আমি চমকে উঠে কর্নেলের দিকে তাকালাম। ওর চোখে চমক দেখা গেল। বললেন, দুষ্ট জিন গলা টিপে মানুষ মেরেছে? বলো কি ইব্রাহিম? এর জবাবে ইব্রাহিম টাঙাওয়ালা যে কাহিনী বলল তা আগের অধ্যায়ে মোটামুটি লিখেছি। ওর গল্প শেষ হলো ঝিন্দাগড়ে একেবারে শেষ প্রান্তে গড়ের জঙ্গল আর নবাব বাড়ির মাঝামাঝি একটা টিলার মাথায় সরকারি ডাক বাংলোর গেটে। টিলার উত্তর দিকে গঙ্গা নদী চোখে পড়ল। পশ্চিমে গড়ের জঙ্গলটা পুরো দেখা যাচ্ছিল। নবাব বাড়ি এবং সেই বাগানটাও দেখতে পাচ্ছিলাম। ইব্রাহিমকে ভাড়া ও বকশিস দিতে কর্নেল প্রশ্ন করলেন, বেগম মরিয়াম কি পর্দানসী না, নাকি বাইরে বেডটের হন? ইব্রাহিম জানালো, সাহেব উনি তো খ্রিস্টান মেম সাহেব, পর্দার ধার কোনো কালই ধারেন না, তবে শাড়ি পরেন, মাথায় ঘোমটা দেন না, কাঁধ অবধি চুল ছাঁটা, এখনও ঠোঁটে রং মাখেন, হাতে ভ্যানিটি ব্যাগ নিয়ে এমনি গটগট করে হেঁটে যান, কারো তোয়াক্কা করেন না। ইব্রাহিম বেগম সাহেব আর হাঁটাটাও দেখিয়ে দিল সকৌতুকে। ফের বলল, তবে স্যার আমাকে খুব পছন্দ করেন। ওনার একটা মোটর গাড়ি ছিল, ওটা বেচেই ছেলের পড়ার খরচ পাঠিয়েছিলেন বিলেতে। বড় নবাবের কাছে হাত পাততে চাননি। তাছাড়া সম্পত্তিও ভাগ হয়ে গেছে, নিজের অংশের সম্পত্তি দেখাশুনো করতে লোক রেখে দিয়েছেন। সেই লোকের নাম ফৈজুদ্দিন। মীর সাহেব না থাকলে মেম সাহেবের খুবই মুশকিল হতো স্যার। কর্নেল বললেন, ফৈজুদ্দিন সাহেব কি নবাব বাড়িতেই থাকেন? জি হ্যাঁ, ইব্রাহিম গর্বের সঙ্গে জানালো।
তো যে রিক্সা ট্যাক্সি টাঙা রয়েছে ঝিন্দা করে, উনি আমার টাঙা ছাড়া কিছুতেই চাপবেন না। বেরোতে হলে আমার কাছে খবর পাঠাবেন, আমি তখন স্যার 100 সওয়ারি ফেলে ওনার খিদমতে হাজির হব। আসলে আমার ঘোড়াটা দেখুন স্যার, মোটর গাড়ির রেস লড়িয়ে দিন না, আর বহুত খানদানি ঘোড়া আছে। ইব্রাহিম তার বিশাল বাদামি ঘোড়াটার গায়ে হাত বুলিয়ে আদর করল। বাংলোর চৌকিদার সেলাম ঠুকে দাঁড়িয়েছিল। কর্নেলের এতক্ষণে হুঁশ হলো। বললেন, হ্যাঁ জয়ন্ত, তুমি জিনিসপত্র নিয়ে ওর সঙ্গে গিয়ে ঘরগুলো দেখে নাও। কর্নেল ইব্রাহিমের সঙ্গে কথা বলতে থাকলেন। আমারও কৌতূহল হচ্ছিল, কিন্তু চৌকিদার জিনিসপত্র নিয়ে এগোচ্ছে, অগত্যা পা বাড়ালাম। টের পেলাম বুড়ো ঘুঘুটি খুন খারাপির গল্প পেয়ে একেবারে নড়ে উঠেছেন। যা স্বভাব বরাবর, শকুনের যেমন মরার গন্ধ পেয়ে টনক নড়ে, খাই খাই করে দূর থেকে ডানা মেলে ছুটতে থাকে, তেমনি ওর অবস্থা। এর ফলে মুশকিল হবে এই যে, ওর প্রকৃতি তত্ত্ব আর আমার ভ্রমণের সব আনন্দ এবারে যথারীতি মাঠে মারা পড়বে। কপালে কি যে দুর্ভোগ ঘটবে জানি না। বেঘোরে কাদের পাল্লায় পড়ে এই বিদেশে প্রাণটা খোয়াতে হবে কিনা তাই বা কে জানে। কতবার তো নেহাত অল্পের জন্য বেঁচে গেছি। বাংলোর পরিবেশ অতি চমৎকার। উত্তরের জানলা খুলে দেখলাম ঢালু হয়ে সবুজ ঘাসে ভরা এই টিলা নেমে গেছে, তারপর উঁচু ঘাসের জঙ্গল, তার শেষে নদী। গঙ্গা এখানে অন্তত 1 মাইলের বেশি চওড়া। তার ওদিকে চর দেখা যাচ্ছে। পূবের জানলায় দাঁড়িয়ে নবাব বাড়ি, বাগান ও ঘাট দেখতে পেলাম। সেই মূর্তিগুলো আবছা দেখা যাচ্ছিল। গা শিউরে উঠল। একটু পরে কর্নেল ফিরে এলেন। সব দেখে শুনে বললেন, বাহ, এক খাসা ঘর। বললাম, কর্নেল, আগে ভাগে বলে রাখছি, যদি নবাব বাড়ির ব্যাপারে নাক গলাতে যান আমি সঙ্গে সঙ্গে কেটে পড়ব কিন্তু। কর্নেল হো হো করে হেসে মাথা তোলালেন। না না ডার্লিং, এই জাস্ট একটা কৌতূহল আর কি। তবে যাই বলো, ঘটনাটা খুবই অদ্ভুত নয় কি? প্রবল প্রতাপান্বিত জমিদার মির্জা সৈয়দ গোলাম জনির আত্মা নিজের ব্রোঞ্জ প্রতিমূর্তির মধ্যে থেকে আত্মপ্রকাশ করে নিজের প্রপৌত্রকে গলা টিপে মেরে ফেললেন। তোমার অবাক লাগছে না? স্বীকার করতে হলো লাগছে, কিন্তু আপনাকে তো কেউ নাক গলাবার জন্য অনুমতি দেয়নি। কেন যেচে পরের ঝামেলায় ঢুকবেন শুনি? কর্নেল গম্ভীর হয়ে বললেন, না না, এই ঝামেলায় ঢুকবো কেন? তবে কথা হচ্ছে, কোনো কথা নয়, আপাতত আলো জ্বালা যাক। 5টা বাজতে না বাজতে দেখছি অন্ধকার হয়ে গেল। বলে আমি সুইচ টিপলাম, কিন্তু আলো জ্বলল না। জানলাগুলো সব বন্ধ করে বেরিয়ে গেলাম চৌকিদারের সন্ধানে। বারান্দা ঘুরে কিচেনে যেতেই ওকে দেখতে পেলাম। কেরোসিনের কুকার জেলে চায়ের কেটলি চড়িয়েছে। সেলাম করে বলল, हुजूर, रात का खाना आप लोगों को होटल में जाके खाना पड़ेगा। कॉर्नेल साहब को भी वो बात बोला है, उनके लिए ही खास चाय बना के चला जाएंगे। সে কি, তুমি থাকবে না রাতে? সে মাথা নাড়ল জোরে। घर में बीमारी है, मेरे को जाना ही पड़ेगा। ঠিক আছে, মোমবাতি থাকলে দাও দেখি বাবা, তোমাদের আলোর যা অবস্থা। চৌকিদার 2টো মোমবাতি বের করে দিল। বলল, बत्ती अभी जल जाएगा, और दिन तो 2-4 मिनट में ही आ जाता है, आज ही देर कर रहा है। ফিরে এসে মোমবাতি জ্বালালাম। চৌকিদারের ব্যাপারটা শুনে কর্নেল একটু হাসলেন। ও আসলে এই বাংলোয় রাতে থাকতে ভয় পায়। সম্ভবত নবাব বাড়িতে ভূতের হাতেই খুন খারাপির ফলেই ও এত ভয় পেয়েছে। ঠিক আছে, আমরা না হয় বাইরে গিয়ে খেয়ে আসবো। একটু হাঁটতে হবে, তার মন্দ কি? বেজার হয়ে বললাম, এই শীতের রাতে হাঁটাহাঁটি এক সমস্যা, তার ওপর প্রায় 1/2 মাইল উতরাই ভেঙে হোটেলে যাওয়ার পর ফিরে আসার সময় চড়াই ভাঙতে হবে। উহ, কার মুখ দেখে যে বেরিয়েছিলাম কে জানে।
কর্নেল সান্ত্বনা দিয়ে বললেন, ডার্লিং জয়ন্ত, হিন্দু শাস্ত্রেই আছে চড়েই বেতি, চলো চলো, চলাই জীবন, চলাই অমৃত, অতএব চলতে শেখো, চলতে ভয় পেও না। কর্নেল এই দার্শনিক বাক্যগুলি সিরিয়াস ভঙ্গিতে বলে যেতে থাকলেন। আমি আর কান দিলাম না। তারপর চৌকিদার চায়ের ট্রে নিয়ে ঘরে ঢুকলো। ট্রে রেখেই সে সেলাম দিয়ে বলল, सर मैं जा रहा हूँ, घर में बीमारी है, कल सुबह आ जाएंगे। रसोई में ताला दे दिया, सब घर का चाबी यहाँ रख दिया। सलाम हुजूर। দ্বিতীয়বার সেলাম দিয়েই সে কেটে পড়ল। একটু পরে দেখলাম একটা লণ্ঠন আর লাঠি নিয়ে লোকটি হনহন করে লন পেরিয়ে চলে গেল। চা খেতে খেতে আলো জ্বলে উঠল। তখনই মেজাজ ভালো হয়ে গেল। আলোর মধ্যে জাদু আছে। আলোয় যেন সভ্য মানুষের প্রাণশক্তি দ্বিগুণ হয়ে ওঠে। চা খেতে খেতে দেখলাম কর্নেল যেন অন্যমনস্ক হয়ে রয়েছেন। উদ্বিগ্ন হয়ে বললাম, নবাব বাড়ির ঘটনা নিয়ে আবার ভাবতে বসেছেন নিশ্চয়ই। কর্নেল হঠাৎ লাফিয়ে উঠলেন, কোনার দিকে তাকিয়ে বললেন, আরে জয়ন্ত, বাংলোয় ফোন আছে দেখছি, কি আনন্দের কথা। এতক্ষণে চোখে পড়ল ফোনটা। কোনায় নিচু টুলে চমৎকার লাল রঙের একটা ফোন। হেসে বললাম, খেলনার ফোন নয় তো, পরীক্ষা করা যাক। বলে কর্নেল গিয়ে ফোনটা তুললেন। তারপর পকেট থেকে একটা নোট বই বের করে কি একটা নাম্বার দেখে ডায়াল করতে থাকলেন। তাজ্জব হয়ে বসে রইলাম। আরে, এখানেও ওর চেনা জানা কেউ আছেন দেখছি। তার নাম্বারও সঙ্গে নিয়ে এসেছেন। তারপর ওকে ইংরেজিতে বলতে শুনলাম, মিস্টার মাধব শর্মা? Yes, yes. I am Colonel Sarkar from Dak Banglo. Yes, tell him he will understand. Please tell him. কর্নেল নীলাদ্রি সরকার বলছি। হ্যাঁ, কিছুক্ষণ আগেই এসেছি। কেমন আছেন? ওহো, দ্যাটস ফাইন। আমার কথা ভাবছিলেন? হাউ অ্যামেজিং। ও মাই মাই, না না না, জাস্ট দৈবাত এসে পড়েছি। ও নো নো, কোনো অ্যাসাইনমেন্ট নয়, জাস্ট এমনি। হ্যাঁ হ্যাঁ, চলে আসুন, খুব খুশি হব। আর একটা ছোট্ট অনুরোধ মিস্টার শর্মা, এই চৌকিদার কেটে পড়েছে, দয়া করে মোটামুটি ভালো কোনো হোটেলের নাম্বার জানা থাকলে বলুন। না না, এই আপনাকে ঝক্কি পোয়াতে হবে না, আপনিও তো আমার মতো বুড়ো ব্যাচেলার। থ্যাঙ্কস থ্যাঙ্কস। হ্যাঁ বলুন, 7-8-78। ঠিক আছে, আমি ম্যানেজ করছি। থ্যাঙ্কস। আসুন আসুন আসুন। ফের ডায়াল করলেন। তারপর বোঝা গেল কোনো হোটেল থেকে ডিনার পাঠাবার ব্যবস্থা করে ফেললেন। যাক্গে বাবা, এই শীতে হাঁটাহাঁটি থেকে বাঁচা গেল। উনি ফোন রেখে উঠে এলে বললাম, আপনার এই শর্মাটি কি পুলিশ? কর্নেল হাসলেন। জয়ন্ত, পুলিশের যত বদনামি থাক, ওরা না থাকলে মানুষের কি অবস্থা হতো বলতো? নবাব বাদশাদের আমলের ইতিহাস পড়ে দেখো। ব্রিটিশরা ভারতে যে কয়েকটি উৎকৃষ্ট কাজ করে গিয়েছে, তার অন্যতম এই পুলিশি ব্যবস্থা। বিরক্তি দেখিয়ে বললাম, এক্ষেত্রে পুলিশ মানেই নবাব বাড়ির ঘটনায় আপনার নাক গলানো। তা কে ওই মাধব শর্মাটি? কর্নেল হাসতে হাসতে বললেন, আরে পুলিশ সুপার। কেন, গত বছর প্রতাপগড়ে তুমিও তো ছিলে। আরে সেই যে ভুতুরে ছবির কেসটা। তখনই খুশি হয়ে বললাম, ওহো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই বলুন, উনি তাহলে ঝিন্দাগড়ে বদলি হয়ে এসেছেন? কর্নেল বললেন, কোনো নতুন জায়গায় যাবার আগে আমার অভ্যাস আগে জেনে নিই সেখানে চেনা জানা কেউ আছেন কিনা। যাকে দেশের উন্নতি এতদিনে সত্যি হয়েছে।
বাংলোয় ফোন দেখে আমার যে কি আনন্দ হচ্ছে জয়ন্ত, বলে কর্নেল বারান্দায় বেরিয়ে গেলেন। বুঝলাম শর্মার আসার অপেক্ষা করতে গেলেন, কিন্তু ক্রমশ আমার মনে একটা অস্বস্তি জাগতে থাকলো। নিয়তি যেন চক্রান্ত করে আবার খুন খারাপের রহস্যে জড়িয়ে ফেলতে চায়। না, এই ঘুঘুটির সঙ্গ এবার ছেড়ে দেব। নতুন জায়গায় বেড়াবার আনন্দ এভাবে কতবার যে নষ্ট হয়েছে তার সংখ্যা নেই। মনমরা হয়ে বসে রইলাম। একটু পরে জিপের শব্দ শোনা গেল। তখন উঠে বাইরে গেলাম। গিয়ে দেখি কর্নেল গেটে চলে গেছেন এবং সবে আকাশে একটা বিশাল চাঁদ উঠেছে। পুলিশ সুপার মাধব শর্মা খুব ভদ্র, অমায়িক এবং হাসি খুশি মানুষ। প্রতাপগড়ে গত বছর আমার সঙ্গে আলাপ হয়েছিল। এসেই জমিয়ে তুললেন এ কথা সে কথায়। তারপর অনিবার্যভাবে এসে পড়ল নবাব বাড়ির রহস্যময় হত্যাকাণ্ডের কথা। ঘটনার যা বর্ণনা দিলেন তার সঙ্গে ইব্রাহিম টাঙ্গাওয়ালার গল্পের কোনো গরমিল নেই। এই কেসে সন্দেহক্রমেও কোনো গ্রেফতার হয়নি। মিস্টার শর্মা বললেন, কাকে গ্রেপ্তার করব বলুন? ঝিন্দাগড়ে নবাব ফ্যামিলির সঙ্গে কারো এতটুকু শত্রুতা নেই। তাছাড়া ইউসুফ ছেলেবেলা থেকে বাইরে কাটিয়েছে। কদাচিৎ বছরে দু একবার 2-4 দিনের জন্য বাড়ি এসেছে। এবার সে অক্সফোর্ড থেকে এসেছে 26শে ডিসেম্বর দুপুরে। খুন হলো পরের দিন সন্ধ্যায় 6:30 নাগাদ। সে বাইরে কারোর সঙ্গে মিশতো না, মেশার সুযোগই ছিল না। খানদানি নবাব বাড়ির ছেলে। যতদূর খোঁজ নিয়েছি খুব সচ্চরিত্র, শান্ত আর ভদ্র ছেলে ছিল সে। ড্রিঙ্কও করতো না। কর্নেল বললেন, তার বাবা মির্জা সৈয়দ জালালও নাকি সেরকমই ছিলেন? মিস্টার শর্মা বললেন, হ্যাঁ, তিনি 25 বছর বয়সে মোটরসাইকেল দুর্ঘটনায় মারা যান শুনেছি। তখন ইউসুফের বয়স মোটে 7 মাস। কর্নেল বললেন, ধনুষ্টঙ্কার রোগেই তো। খবর নিয়েছেন তাহলে? বলে মিস্টার শর্মা একটু হাসলেন। যাগ্গে, যা বলছিলুম। ইউসুফের মা মিসেস মেরি, লোকে বলে বেগম মরিয়ম, একমাত্র ছেলের মৃত্যুতে ভেঙে পড়েছেন। কিন্তু উনি কাউকে সন্দেহ করার কথা বলেননি। বলছেন কিছু বুঝতে পারছি না। আমি বললাম, ইউসুফের কাকা বড় মির্জা সাহেব সম্পর্কে আপনার কি ধারণা? মিস্টার শর্মা জবাব দিলেন, উনি তো 1 মাস যাবৎ পক্ষাঘাতে শয্যাশায়ী। বাঁ দিক সম্পূর্ণ অবশ, সারাক্ষণ শুয়েই থাকেন। কর্নেল বললেন, ইউসুফের মৃত্যুতে লাভবান হবেন কে? এই সম্পত্তির ব্যাপারে আর কি। মিসেস মির্জা। মিস্টার শর্মা বললেন, ছোট নবাব মৃত্যুর আগে সজ্ঞানে সেই মতো উইল করে গেছেন, যেন টের পেয়েছিলেন আর বাঁচবেন না। কিন্তু সম্পত্তির স্বার্থ দেখলে তো তাহলে ছেলেকে খুনের দায়ে মাকে গ্রেপ্তার করতে হয়। কর্নেল বললেন, দ্যাটস রাইট। এবার বলুন, পোস্টমর্টেম কি বলছে? মিস্টার শর্মা জবাব দিলেন, তীক্ষ্ণধার ব্লেড জাতীয় কোনো অস্ত্রে শ্বাসনালী কেটে দেওয়া হয়েছিল। মুসলিমরা যেভাবে প্রাণী জবাই করে অবিকল সেইভাবে। কর্নেল চমকে উঠলেন, আমিও। কর্নেল বললেন, কিন্তু আমি যে শুনলাম গলা টিপে মারা হয়েছে। মিস্টার শর্মা একটু হাসলেন। ওটাই রটেছে, কারণ মির্জা গোলাম জানির স্ট্যাচু উঠে এসে নাতিকে যখন খুন করেছে তখন ওটাই তো গল্পের সঙ্গে খাপ খায়। ভূতপ্রেত বা জিন ছুরি পাবে কোথায়? সবাই ধরে নিয়েছে বরফের মতো ঠান্ডা ব্রোঞ্জের হাতই হলো খুনের অস্ত্র। বিশেষ করে লায়লা আর মুনমুন, 2 বোন আমাদেরও সেই বর্ণনাই দিয়েছিল। কিন্তু পরে ওরা এবং নবাব বাড়ির সবাই সচক্ষে দেখেছে ইউসুফকে কেউ জবাই করেছে। জায়গাটা রক্তে ভেসে যাচ্ছিল। তাছাড়া নবাব বাড়িতে তো বাইরের কারো ঢোকা অসম্ভব। তাই বাইরের কেউ ব্যাপারটা দেখেনি এবং যথেচ্ছা রটিয়েছে। এর ফলে কি হয়েছে জানেন? সূর্যাস্তের পর আর এই তল্লাটে কেউ পা বাড়াচ্ছে না। কর্নেল বললেন, লায়লার সঙ্গে নাকি ইউসুফের বিয়ের কথা চলছিল।
মিস্টার শর্মা বললেন, হ্যাঁ চলছিল, তবে শেষ দিকে মিসেস মেরি মির্জা নানা ছুতনাতা করে এড়িয়ে যাচ্ছিলেন। ছেলের অমত ছিল। লাইলার মা বেগম আফরোজেরই নাকি তাগিদ ছিল বেশি। বেগম আফরোজ শুনেছি খুব দজ্জাল প্রকৃতির মহিলা, স্বামীর চেয়েও এক কাঠি সরেস। কিন্তু তাই বলে ওই কারণের জন্য ইউসুফকে খুন করে ফেলবেন এমন কথা ভাবা যায় না। সেটা অবিশ্বাস্য, অযৌক্তিক, তাই নয় কি? কর্নেল মাথা নেড়ে সাই দিয়ে বললেন, ঠিকই বলেছেন। আচ্ছা মিস্টার শর্মা, এই মিসেস মির্জার প্রপার্টি দেখাশোনা করেন যে ভদ্রলোক, কি যেন নাম? মীর সাহেব তো মীর ফৈজুদ্দিন। হ্যাঁ হ্যাঁ, ওকে সন্দেহ করার মতো কিছু নেই। না, মিসেসের খুবই বিশ্বাসভাজন। তাছাড়া জিন্দাগড়ে উনি একজন ধার্মিক মুসলমান হিসেবে খ্যাত। তা বয়স কত ওর? বৃদ্ধ বলা যায়, 60-এর বেশি তো হবেই, তবে কর্মঠ, স্বাস্থ্যবান মানুষ। মিসেস মেরি মির্জাকে উনি মেয়ের মতো দেখাশোনা করতেন। নবাব বাড়িতে দুই পরিবারের লোক সংখ্যা কত, আর তাদের সম্পর্কে কিছু বলবেন কি মিস্টার শর্মা? তাছাড়া বাড়ির বর্ণনা দিলেও খুবই খুশি হব। কর্নেলের এই প্রশ্নের জবাবে মিস্টার শর্মা বললেন, বাড়িটা বিশাল, এখন মাঝামাঝি দুই অংশে বিভক্ত। প্রকাণ্ড উঠোন রয়েছে, তার মাঝামাঝি পার্টিশন করা হয়েছে ইটের। বারান্দা অবধি উঠে গেছে সেই পাঁচিল, কিন্তু দোতলায় এক পরিবার থেকে অন্য পরিবারে যাতায়াতের কোনো অসুবিধা নেই। ওপরের বারান্দার বর্ডার স্বরূপ যে দেওয়াল দেওয়া হয়েছিল, পরে ছোট নবাবের মৃত্যুর পর সেখানে এক দরজা বসানো হয়েছে। কপাট আছে, তবে নাকি কপাটটা সবসময় খোলা থাকে। দুই পরিবারের লোকেরা যাতায়াত এবং মেলামেশা করে। বলে মিস্টার শর্মা একটা কাগজে বাড়ি ও বাগান সমেত চৌহদ্দির নকশা এঁকে দিলেন। কর্নেল সেটা হাতে নিয়ে বললেন, এবার বাড়ির লোকজনের কথা কিছু বলুন। মিস্টার শর্মা বললেন, বড় নবাব মির্জা সৈয়দ ইকবাল, তার স্ত্রী বেগম আফরোজ, আর দুই মেয়ে লাইলা ও মুনমুন। এদের কথা আপনি ইতিমধ্যেই শুনেছেন। এবার বলি বড় নবাবের ফ্যামিলির অন্য লোকজনের কথা। তার প্রাইভেট সেক্রেটারি আছেন একজন, তার নাম আতাউল্লাহ বেগ, ব্যাচেলার, বয়স ওই 32-33, থাকেন বাড়ির শেষ দিকের ঘরে, একতলায়। অন্দরে ঢুকতে মানা নেই তার। 7 বছর রয়েছেন, বাড়ি দিল্লিতে। সুশিক্ষিত, বিলাসী যুবক, বিশ্বস্ত। আর আছে জনাতিন চাকর বা বান্দা, আগে নাকি 300 জন ছিল। মিস্টার শর্মার হাসি শুনে কর্নেলও হেসে বললেন, স্বাভাবিক, তবে বেগমের সংখ্যা 1, এটাই অদ্ভুত। মিস্টার শর্মা বললেন, বড় মির্জার বাবা ছিলেন আধুনিক মনের মানুষ, তাই একাধিক বিয়ে করতে দেননি, নিজে তো করেনি। তাছাড়া দুই ছেলেই তো বিলেতে শিক্ষা দীক্ষা পেয়েছে। বড় নবাব মির্জা সৈয়দ ইকবালও অক্সফোর্ডের MA। জিন্দাগড়ের নবাব ফ্যামিলি পুরুষ পরম্পরায় অক্সফোর্ডের ছাত্র। লাইলা আর মুনমুন মেয়ে বলে অত দূরে পাঠানো হয়নি। যাকে যা বলছিলুম, বান্দাদের নাম হাসিম, ইসমাইল আর জর্জেশ, পুরুষানুক্রমে বান্দা। বাইরের দিকে তাদের পরিবার, বউ ছেলে মেয়েরা রয়েছে। 3 জনেরই বউ বাঁদি। তাদের মেয়েরা ও ছেলেরাও বান্দা ও বাঁদি হতে পারে, যদি এই অবস্থা বরাবর টিকে থাকে তবে। এবার বলি মিসেস মেরি মির্জার ফ্যামিলির কথা। মীর সাহেবের কথা আগেই বলেছি, তবে তিনি ফ্যামিলি নিয়ে থাকেন ঘড়ি ঘরের কাছে চকবাজারে। ভোরে আসেন, অনেক রাতে বাড়ি ফেরেন। খাওয়াটা নবাব বাড়িতেই হয়। মিসেস মেরির বাবুর্চি কাম পরিচারিকা মিসেস মিশেল, তিনিও কিন্তু কর্ত্রীর মতোই এদেশি পোশাক অর্থাৎ শাড়ি পরে থাকেন। কর্নেল বললেন, খ্রিস্টান নিশ্চয়ই? হ্যাঁ, অ্যাংলো ইন্ডিয়ান মহিলা। মিসেস মেরি এ বাড়ি আসার সময় কলকাতা থেকে সঙ্গে নিয়ে এসেছেন। কর্ত্রীর চেয়ে বয়স বেশি, রীতিমতো গার্জেন।
আর রইল বাকি চাকর বা বান্দা, তাদের সংখ্যা 2। বান্দার নাম হাতেম, বাঁদির নাম মাইমুনা। হাতেমের ফ্যামিলি আছে, মাইমুনা একা। ছোট মহলের বাইরের দিকে আলাদা থাকে। এছাড়া বাইরের বাড়িতে তো আত্মীয় স্বজনও অনেক বাস করছেন। আমার ঘুম পাচ্ছিল, হাই তুললাম। কর্নেল বলল, বাপস, এ যে একেবারে মহাভারত। হ্যাঁ কর্নেল, নবাবী ব্যাপার আর কাকে বলে। যাই হোক, এই বিরাট ব্যাপারের মধ্যে ইউসুফের মৃত্যু রহস্য আজ করা খড়ের গাদায় সূচ খোঁজার চেয়েও কঠিন। আমরা অবশ্য প্রত্যেককে পুঙ্খানুপুঙ্খভাবে জেরা করেছি, প্রত্যেকের বিবৃতি নিয়েছি। ইচ্ছা করলে আপনি তাতে চোখ বুলোতে পারেন। ফাইলে একটা কপি রয়েছে, এনেছি। আপনার অনুমতি পেলে গাড়ি থেকে নিয়ে আসবো। কিন্তু এটা প্রেস্টিজের প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। নবাব ফ্যামিলির প্রভাব আছে সরকারি মহলে। মিসেস মেরি মির্জা তো মন্ত্রী মহলে ধরেছেন শুনেছি। ডিএম আমার সঙ্গে ঘন ঘন কনফারেন্সে বসছেন। এই অবস্থায় আপনাকে পাওয়া মানে আকাশের চাঁদ হাতে পাওয়া। আমার ঘুমটুম কেটে গেল, যা আশঙ্কা করেছিলাম। কর্নেলের ইচ্ছে থাক বা না থাক, মিস্টার শর্মার অনুরোধে ওকে ঢেকে গিলতেই হবে। উদ্বিগ্নভাবে কর্নেলের মুখের দিকে তাকালাম। কর্নেল 2-3 মিনিট কিছু ভাবলেন, তারপর বললেন, দেখুন মিস্টার শর্মা, আমি এখানে এসেছিলাম স্টেটসম্যানের একটা খবর পড়ে। না না, এ খবর নয়। এই গড়ের জঙ্গলে নাকি একটা দুর্লভ প্রজাতির পাখি দেখা গিয়েছে। তার একটা ফটো নেওয়াই আমার একান্ত উদ্দেশ্য। এই জন্য সারা শীতকালটাও এখানে আমি অপেক্ষা করতে রাজি। কিন্তু কথা হচ্ছে, কেসটা আমারও ধারণা খুবই গোলমেলে। সম্ভবত এর পিছনে নবাব ফ্যামিলির কোনো পুরনো ঘটনা জড়িয়ে আছে। আমি তাই সম্পূর্ণ বাইরে থেকে আপনাদের পরামর্শ দিয়ে সাহায্য করতে পারি। তদন্ত সূত্রে আপনারা যেসব তথ্য পাবেন তা আমাকে জানালে আমি হয়তো আপনাদের পরামর্শ দিয়ে সাহায্য করতে পারবো। তার বেশি কিছু নয়। আসলে ওই পাখির ব্যাপারটা আমাকে অন্য কিছু ভাবতে দেবেই না। আমি আশ্বস্ত হলাম। মিস্টার শর্মা একটু হেসে বললেন, অগত্যা তাই। আপনার পরামর্শ আমাদের পক্ষে মূল্যবান হবে। কিন্তু নবাব ফ্যামিলির কোনো পুরনো ঘটনা বলতে আপনি কি কিছু জানেন কিংবা অনুমান করছেন? কর্নেল ঘাড় নেড়ে না বললেন, না ডার্লিং, স্রেফ অনুমান আর কি। তবে ভুল হতেও পারে। প্রাচীন সব ফ্যামিলিতেই কোনো না কোনো কেচ্ছা কেলেঙ্কারি অথবা গুপ্ত ব্যাপার থাকেই। তার জের ধরে বহু কাল ধরে পুরুষানুক্রমে বহু ঘটনা বা দুর্ঘটনা ঘটতে থাকে। আর এরকম ঘটনা তো আপনি নিশ্চয়ই আপনার অভিজ্ঞতায় শুনেছেন। মিস্টার শর্মা বললেন, হ্যাঁ, যেমন ধরুন হিরণ্যগরের রাজ ফ্যামিলির কেসটা। কর্নেল বললেন, শুনেছি এক টুকরো হীরের জন্য 3 পুরুষ ধরে 22টা খুন খারাপি, আর এখানে তো মোটে একটা। হঠাৎ থেমে কর্নেল কি যেন ভাবলেন, তারপর বললেন, আচ্ছা মিস্টার শর্মা, ছোট নবাব মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে কত বছর আগে মারা যান? মিস্টার শর্মা হিসেব করে কিছুটা ভেবে জবাব দিলেন, ওর মৃত্যুর সময় ইউসুফের বয়স ছিল মোটে 7 মাস। এখন ইউসুফের বয়স 22 বছর প্রায়। তাহলে বলা যায় 22-23 বছর আগে। কর্নেল বললেন, অর্থাৎ 1951 অথবা 52। মিস্টার শর্মা বললেন, মিসেস মেরি মির্জার কাছে জেনে বলতে পারি ঠিক কোন বছর উনি মারা গেছেন। আমি বলে উঠলাম, গোরস্থানে গেলেও কিন্তু জানা যায় সেটা। কর্নেল সপ্রশংস দৃষ্টিতে এবং সস্নেহে আমার দিকে তাকিয়ে বললেন, তুমি ঠিকই বলেছ ডার্লিং,
দ্যাটস দ্য কারেক্ট অ্যান্ড সায়েন্টিফিক ওয়ে। মিস্টার শর্মা বললেন, তাও তো বটে, ওদের প্রাইভেট ফ্যামিলি গ্রেভইয়ার্ড রয়েছে বাগানের একপাশে। বংশের সকলেরই কবরের গায়ে মার্বেলের ফলকে নাম আর জন্ম মৃত্যুর তারিখ খোদাই করা রয়েছে। আমি দেখেছি, এক পাশে উর্দু, অন্য পাশে ইংরাজি। তবে আমি তো উর্দু পড়তে পারি, কারণ আমি উত্তরপ্রদেশের লোক। উর্দু কতকটা মাতৃভাষা বলতে পারেন। হঠাৎ কর্নেল কান পেতে শুনে বললেন, মনে হচ্ছে হোটেল থেকে আমাদের ডিনার নিয়ে লোক আসছে। উঠে দরজায় উঁকি মেরে দেখলাম দুজন লোক টর্চ চেলে সাইকেল ঠেলে বাংলোর গেট বরাবর চড়াই ভেঙে উঠছে। ফিরে গিয়ে বললাম, হ্যাঁ, দুটো লোক আসছে বটে। কর্নেল বললেন, না দেখে এলেও টের পেতে, কারণ ওরা গান গাইতে গাইতে আসছে। গান গাইছে বোঝাই যায়, সাহস অর্জনের জন্য। তিনজনে জোরে হেসে উঠলাম। তারপর কর্নেল বললেন, ওদের আরও সাহস দেওয়ার জন্য চলো বাংলোর লনে গিয়ে দাঁড়াই। বাইরে জ্যোৎস্না ফুটেছে মনে হচ্ছে। শীতের জ্যোৎস্নার চেয়ে হত্যাকাণ্ড বেশি রহস্যময় নয়, কি বলেন মিস্টার শর্মা? মিস্টার শর্মা সায় দিলেন। তিনজনই বেরিয়ে গেলাম। লনে পৌঁছাবার সময় দেখলাম ওরা গেটের কাছে জিপ দেখে দাঁড়িয়ে কিছু বলাবলি করছে। কর্নেল ডাকলেন, চলে এসো ব্রাদার, আমরা কিন্তু খুবই ক্ষুধার্ত। ওরা গেট খুলে পা বাড়িয়েছে। হঠাৎ সেই মুহূর্তে এই টিলার পূর্ব দক্ষিণ কোণে নিচে এবং অনেকটা দূরে এক ঝলক আলো ঝিলিক দিয়ে নিভে গেল এবং একটা তীব্র চেরা গলায় আর্তনাদ। সম্ভবত আধ মিনিটের বেশি নয় শোনা গেল এবং ভালোভাবে না শুনতেই মিলিয়ে গেল সেটা। আমরা তিনজনেই চমকে উঠেছিলাম এবং ওই লোক দুটিও, কারণ তারাও সঙ্গে সঙ্গে ঘুরে দাঁড়িয়েছিল। তারপর মিস্টার শর্মা বললেন, কি ব্যাপার বলুন তো? কয়েক মুহূর্ত সবাই চুপ। আমার মতো হয়তো প্রত্যেকেই ভাবছে কানের ভুল নয় তো। তারপর কর্নেল বললেন, আমার মনে হলো আর্তনাদ আর আলোটা নবাব বাড়ির বাগানে। মিস্টার শর্মা বললেন, আমারও তাই মনে হয়। সবাই সেই দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইলাম। কুয়াশায় ওদিকটা অস্পষ্ট, গাছপালাও আছে, সব একাকার মনে হচ্ছে। তারপর একটা স্থির আলো, তার পিছনে আর একটা একই রকমের আলো দেখা গেল। আলো দুটো এদিক ওদিক নাড়াচাড়া করতে থাকলো। একটু পরে আরও দুটো স্থির আলো দেখা গেল। তারপর কেউ টর্চের জোরালো ছটা এদিক ওদিক ফেলতে থাকলো। এবার আবছা গোলমালের শব্দ ভেসে এলো। তখন মিস্টার শর্মা লাফিয়ে উঠে বললেন, নবাবদের বাগানেই আবার কিছু ঘটেছে কর্নেল, আমি চললাম, আপনি কি আসবেন? কর্নেল গম্ভীর মুখে বললেন, প্লিজ মিস্টার শর্মা, এই বুড়োকে এই শীতে আর কষ্ট দেবেন না। এ সম্ভব হলে আজ রাতেই কিংবা কাল সকালের দিকে যদি ফোন করেন খুবই খুশি হব। মিস্টার শর্মা আর দাঁড়ালেন না, তক্ষুনি হন্তদন্ত হয়ে বেরিয়ে গিয়ে জিপে উঠলেন। এতক্ষণ শুনছিলেন সৈয়দ মুস্তাফা সিরাজের কর্নেল সিরিজের গল্প নবাবী মোহর, প্রথম পর্ব। কর্নেল কি পারবেন এক ব্রোঞ্জের মূর্তির দ্বারা খুন হওয়া ইউসুফ হত্যাকাণ্ডের কিনারা করতে? এর উত্তর পাওয়া যাবে নবাবী মোহর দ্বিতীয় তথা শেষ পর্বে আগামী সপ্তাহে। গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আপনারা যদি আমাদের পুরনো বন্ধু হন তাহলে আপনাদের অনেক অনেক ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন আর শুনতে থাকবেন গল্প বাবুর আসর। নমস্কার।